বৃক্ষরোপণ সহ কয়েকটি কর্মসূচিতে অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমান বরিশালের পৌঁছেছেন। সকাল ৬টার পর রাজধানীর গুলশানের বাসভবন থেকে সড়কপথে রওনা হন তিনি। রাষ্ট্রপ্রধানের দায়িত্ব নেয়ার পর এটাই তার প্রথম বরিশাল সফর। তবে তিনি কোনো জনসমাবেশে অংশ নেবেন না। দক্ষিণাঞ্চলের উন্নয়নে প্রধানমন্ত্রী কিছু প্রতিশ্রুতি দিতে পারেন। দক্ষিণাঞ্চলবাসীর দাবির মধ্যে রয়েছে ফরিদপুরের ভাঙা থেকে কুয়াকাটা পর্যন্ত মহাসড়ক ৬ লেনে উন্নীত, কর্মসংস্থান সৃষ্টিতে ইপিজেড স্থাপন, ভোলা বরিশাল সেতু নির্মাণ, ভোলার গ্যাস বরিশালে সরবরাহ, রেললাইন স্থাপন ও নদী ভাঙন রোধে ব্যবস্থা নেওয়া। দর্শক, এই মুহূর্তে বরিশালের গৌরনদী থেকে প্রধানমন্ত্রীর সফরের খবর জানাচ্ছেন সহকর্মী গিয়াসউদ্দিন মিয়া। ধন্যবাদ আপনাকে। আর কিছুক্ষণের মধ্যেই বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও দলীয় চেয়ারম্যান তারেক রহমান এই কাঙ্ক্ষিত গৌরনদীতে প্রবেশ করবেন এবং এখানে বৃক্ষরোপণ কর্মসূচি এবং ফ্যামিলি কার্ড সুবিধাভোগীদের সাথে মত বিনিময় করবেন। আমি যদি আপনাদের মধ্যে দেখাতে চাই যে স্থানটিতে বৃক্ষরোপণ করবেন সেই বাটাজোর সরিকাল খালের দুপারে, সেখানে গুরুত্বপূর্ণভাবে এবং নিরবিচ্ছিন্নভাবে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং বিভিন্ন পয়েন্টে তার নিরাপত্তা কর্মীরা দাঁড়িয়ে আছে। এছাড়া আমি আপনার মাধ্যমে জানাতে চাই যে প্রবেশদ্বার বুরগাটা থেকে গৌরনদীর সীমান্তবর্তী উজিরপুরের বাটাজোর পর্যন্ত ২০ কিলোমিটার এলাকার রাস্তার দুপাশে জাতীয় পতাকা এবং দলীয় পতাকা নিয়ে দু হাতে তাদের প্রাণপ্রিয় নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানাবে। পাশাপাশি তারা দাবি জানাবেন সেই ভাঙ্গা থেকে কুয়াকাটা হাইওয়ে ৬ লেন রাস্তা নির্মাণ যাতে দ্রুত হয় এবং সে যাতে এই গৌরনদীতে আশ্বাস দিয়ে যায়, সেটাই দলীয় নেতাকর্মীরা প্রত্যাশা করছেন। এ ছিল আপাতত আমার কাছে প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির স্থল থেকে। প্রধানমন্ত্রী তারেক রহমানের দক্ষিণাঞ্চল সফরকালে ফরিদপুরের ভাঙায় হাজারো জনতার ঢল নামে। সকালে ভাঙা উপজেলার দক্ষিণপাড় বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে তাকে পথ সংবর্ধনা দেওয়া হয়। দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার হিসেবে পরিচিত এই এলাকায় ফরিদপুর ৪ আসনের সংসদ সদস্য শহীদুল ইসলাম খান বাবুলের উদ্যোগে শত শত নেতাকর্মী সড়কের দুই পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। সকাল ৭টা৫৫ বিশাল গাড়িবহর নিয়ে ভাঙায় পৌঁছালে উপস্থিত নেতাকর্মীরা স্লোগানে মুখর পরিবেশ সৃষ্টি করে। এ সময় বিআরটিসি নামে বাসে অবস্থানরত প্রধানমন্ত্রীর হাত নেড়ে শুভেচ্ছার জবাব দেন। অনুষ্ঠানে জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদারেস আলী ঈশা, সদস্য সচিব AK কিবরিয়া স্বপন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক আয়ুব মোল্লা, শহীদুল হক মিরু মুন্সি, ওবায়দুল আলম সম্রাট সহ অন্য নেতারা উপস্থিত ছিলেন। আষাঢ়ের শেষ দিকে এসে বর্ষা তার প্রকৃত রূপ যেন মেলে ধরেছে। গত কয়েকদিনের টানা বৃষ্টি থামার কোনো নামই নিচ্ছে না। আজ সকাল থেকে রাজধানীতে বৃষ্টি শুরু হচ্ছে, এতে করে ভোগান্তিতে পড়েছেন অফিসগামী কর্মজীবী মানুষ ও শিক্ষার্থীরা। শনিবার রাত থেকে শুরু হওয়া ভারী বৃষ্টিতে গতকাল রবিবার ঢাকার অধিকাংশ এলাকায় ছিল পানির নিচে। তবে রবিবার বিকেল থেকে ভোর পর্যন্ত খুব একটা বৃষ্টি দেখা যায়নি। এতে করে বিভিন্ন সড়ক ও অলিগলির পানি অনেকটাই নেমে গেছে। তবে সকাল থেকে বৃষ্টি শুরু হয় আবারও জলাবদ্ধতার আশঙ্কা তৈরি হয়েছে। এদিকে আবহাওয়া অধিদপ্তরও আজ দমকা হাওয়া সহ হালকা, মাঝারি ও কোথাও কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। গত ২৪ ঘন্টায় ঢাকায় সর্বোচ্চ ১৭৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। দর্শক, এই মুহূর্তে বৃষ্টির খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শবনম অবনী। অবনী, রাজধানীতে বৃষ্টিপাতের আজকের পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। ধন্যবাদ জুথি। এই মুহূর্তে আমি রয়েছি রাজধানীর বিজয় সরণিতে। আপনাকে বলে রাখি যে গতকাল যে পরিমাণ বৃষ্টিপাত হয়েছে তাতে ঢাকায় বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছিল। গতকাল রাতে কম বৃষ্টি হওয়াতে জলাবদ্ধতা কিছুটা নিরসন হলেও
আজকে যেটা হচ্ছে সকাল থেকেই টানা বৃষ্টির কারণে বিভিন্ন জায়গায় জলাবদ্ধতার আবারও সম্ভাবনা দেখা দিয়েছে। আমি যদি আপনাকে একটু দেখাই, আপনি দেখেন যে আজকে জলাবদ্ধতা না থাকলেও তীব্র বৃষ্টি এবং টানা বৃষ্টির কারণে রাস্তায় জ্যাম প্রচুর দেখা যাচ্ছে। বিভিন্ন রোড হচ্ছে আপনার অফিসগামী যেই যাত্রীরা আছে, অফিসগামী মানুষেরা বিভিন্ন রাস্তা দিয়ে যেতে না পেরে, যেখানে জলাবদ্ধতার কারণে যেতে না পেরে বা সুবিধার জন্য একটা রোড এসে দেখা গেছে যে ওই রোডগুলো আটকে গেছে। এখানে আমি রাজধানীতে আপনাকে দেখাচ্ছি যে বিজয় সরণির এই জায়গাটাতে আপনি দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ গাড়ির লাইন, তীব্র যানজট দেখা যাচ্ছে। অফিসগামী লোকজন ভোগান্তিতে পড়েছে, সেই সাথে স্কুলগামী এবং পরীক্ষার্থী যারা আছে তাদেরও খুব অসুবিধা হচ্ছে। আর আজকে যেই পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে, আমরা আবহাওয়া অফিসের থেকে যেই তথ্য পেয়েছি তাতে জানতে পেরেছি যে গত 24 ঘন্টায় ঢাকা শহরে 175 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং এই বৃষ্টিপাত আরও বাড়তে পারে এবং আগামী 2 দিন এরকম ভারী বর্ষণ থাকতে পারে বলে আমাদেরকে জানানো হয়েছে। এবং আজকের দিনে কোথাও কোথাও ঝড়ো হাওয়া সহ বৃষ্টিপাত হওয়ারও সম্ভাবনা রয়েছে। তবে আমরা এখানে কিছু জনসাধারণ যারা আছেন তাদের সাথে কথা বলে যেটা জেনেছি যে জলাবদ্ধতা নিয়ে যে ভোগান্তিটা হয়েছে সেটা যেন আর না হয়, সেক্ষেত্রে তারা সিটি কর্পোরেশন থেকে আশা করছে এটা যে যেহেতু টানা বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিপাতে যেন জলাবদ্ধতা যেহেতু না হয় সেহেতু ড্রেনেজ ব্যবস্থা এবং ড্রেনেজ ব্যবস্থার যাতে সমাধানগুলো তারা করে। বিভিন্ন জায়গায় দেখা গেছে যে চিপসের প্যাকেট, বোতল বা অন্যান্য কিছু যেগুলো আটকে আছে সেগুলো যেন সিটি কর্পোরেশন তাদের লোক দিয়ে এখনই আগে জলাবদ্ধতা হওয়ার আগে সেগুলো সমস্যার সমাধান করে এবং সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে। অপরদিকে সিটি কর্পোরেশন থেকে যেটা বলা হচ্ছে যে নাগরিক সচেতনতা যদি না বাড়ে, নাগরিক যদি নিজের দায়িত্বটা সঠিকভাবে পালন না করে, সেক্ষেত্রে এই যে টানা বৃষ্টিপাতের কারণে জলাবদ্ধতা, ভোগান্তি এবং রাজধানীর বিভিন্ন রাস্তায় যে এই যে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে, এইগুলো আসলে সিটি কর্পোরেশনের একার পক্ষে কমানো সম্ভব না। সিটি কর্পোরেশন তাই বলছে জনসাধারণের সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে। আপনাকে আরও যেটা আমি জানিয়ে রাখি যে আজকের যে বৃষ্টিপাত, এখন পর্যন্ত যে বৃষ্টিপাত হচ্ছে, এই বৃষ্টিপাতে ধারণা করা হচ্ছে যে আজকেও এই পরিমাণ বৃষ্টিপাত যদি চলতে থাকে তাহলে জলাবদ্ধতা আবারও দেখা দিতে পারে। আজকে এখনো কোথাও কোথাও জলাবদ্ধতা থাকলেও এখন পর্যন্ত অনেক রাস্তায় জলাবদ্ধতা নেই। তবে যানজটের কারণে অফিসগামী যারা আছে এবং সাধারণ যাত্রী যারা আছে তাদের খুব ভোগান্তি হচ্ছে। আর এই সময়ে যে পরীক্ষাগুলো আছে, অনেক স্কুল কলেজের ছাত্রছাত্রীদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটা জানিয়েছে, অনেকে জানতে পারছেন সকালে এসে যে তাদের পরীক্ষাটা স্থগিত হয়েছে, তাই রাস্তায় এসে তাদের এই কষ্ট করে ভোগান্তি পুহিয়ে তারপর স্কুল পর্যন্ত যেতে হয়েছে। এটা তারা আসলে আগে থেকে জানতে পারছে না। এটা স্কুল কর্তৃপক্ষের সাথে তারা বলতেছে যে আগে থেকে তাকে জানানো হয়নি, তাই ভোগান্তি পোহাতে হচ্ছে। আবার অফিসগামী যারা আছে তারা জানাচ্ছে যে এই যে দীর্ঘ বৃষ্টিপাতের কারণে তাদের যে ভোগান্তি হচ্ছে, এই ক্ষেত্রে জনদুর্ভোগ আসলে আরও কয়েকদিন থাকতে পারে বলে যে আগাম কোনো তথ্য তারা এখনো পাচ্ছে না আবহাওয়া অধিদপ্তর থেকে, তারা সেটা জানতে চাচ্ছে। তো জ্যোতি, এই ছিল বিজয় সরণি থেকে আবহাওয়ার আপডেট আমার কাছে সর্বশেষ। অবনী, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর বৃষ্টিপাত এবং জলাবদ্ধতার খবর জানাচ্ছিলেন সহকর্মী শবনম অবনী। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় চট্টগ্রামের চন্দনাইশ ও সাতকানিয়ার বিস্তীর্ণ এলাকা এখনও পানিবন্দী। প্রাণহানি, বসত বাড়ি ও অবকাঠামোর ক্ষয়ক্ষতির পাশাপাশি কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ খাতে বড় ধরনের ক্ষতি হচ্ছে। চন্দনাইশ উপজেলা কৃষি অফিস জানায় 8টি ইউনিয়ন ও 2টি পৌরসভার প্রায় 2200 হেক্টর আউশ ধান এবং সমপরিমাণ সবজি সহ বিভিন্ন ফসলি জমি তলিয়ে গেছে। এতে প্রায় 18,000 কৃষক ক্ষতির মুখে পড়েছেন। উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আজাদ হোসেন জানান, প্রাথমিকভাবে 65 থেকে 70 কোটি টাকার কৃষি ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। সবজির ভিতরে আমাদের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আছে আমাদের বরবটি, পেঁপে এবং করলা, ঢেঁড়স সহ আদার্স যে সবজিগুলো আছে, প্রত্যেকটা সবজি আমাদের এখন ক্ষতির সম্মুখীন। আমাদের ধানের ভিতরে এখন আউশ ধান আছে মাঠে এবং আমনের কিছু বীজতলা আছে, সবগুলোই এখন পানিতে নিমজ্জিত আছে। আমাদের প্রায় এখন পর্যন্ত আমাদের এই প্রতিবেদন পেয়েছি 18,000 কৃষক ক্ষতির সম্ভাবনা আছে এবং আমাদের প্রাথমিক যে প্রতিবেদন 65 থেকে 70 কোটি টাকার মতো আমাদের ক্ষতির সম্মুখীন হতে পারে কৃষক চন্দনাইশ উপজেলায়।
হাওড়া অঞ্চলের জেলা সুনামগঞ্জে উদ্বেগজনক হারে বাড়ছে হামের প্রাদুর্ভাব। বিশেষ করে শিশুদের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়ছে সংক্রমণ। প্রতিদিনই হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভিড় করছেন রোগীরা। ধারণ ক্ষমতার চেয়ে বেশি রোগী ভর্তি থাকায় চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছে জেলার একমাত্র 250 শয্যা বিশিষ্ট সুনামগঞ্জ সদর হাসপাতাল। রয়েছে শয্যা, চিকিৎসক, জনবল ও ওষুধ সংকট। বিস্তারিত জানাচ্ছেন সুনামগঞ্জ প্রতিনিধি আবু হানিফ। হাওড়া অঞ্চলের জেলা সুনামগঞ্জ প্রায় 28 লাখ মানুষের চিকিৎসা সেবার অন্যতম প্রধান ভরসাস্থল 250 শয্যা বিশিষ্ট সুনামগঞ্জ সদর হাসপাতাল। জেলার প্রত্যন্ত এলাকা থেকে প্রতিদিনই চিকিৎসা নিতে আসেন অসংখ্য রোগী। তবে সাম্প্রতিক সময়ে হামের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় হাসপাতালটিতে বাড়ছে রোগীর চাপ। হামের উপসর্গ নিয়ে প্রতিদিনই ভর্তি হচ্ছেন অসংখ্য শিশু। জায়গার সংকটে অনেক শিশুকে মেঝে ও বারান্দায় রেখেই চিকিৎসা দিতে হচ্ছে। এখানে আইসি চিকিৎসার জন্য, ঠিক আছে, বাচ্চাদের প্যারাবারো নিউমোনিয়া হয়, কিন্তু ডাক্তাররা কি করে এগুলা মনে করেন রুগী দেখে ওষুধ লিখে দেয়, আমাদের নিচে থেকে কিনে আনতে হয়। আমরা কোনো মেডিকেলের একটা ক্যাপসুলও পাই না, খালি একটা ক্যাপসুল কোনটা পাইছি, লাল একটা ক্যাপসুল যে টিগার এইটা পাইছি, এছাড়া কোনো ক্যাপসুলই দেয় না, সব কিনা। তবে রোগীর স্বজনদের অভিযোগ, অনেক শিশু এক সপ্তাহের বেশি সময় ধরে হাসপাতালে ভর্তি থাকলেও মিলছে না শয্যা ও প্রয়োজনীয় ওষুধ। হ্যাঁ, আমরা আজকে 2 দিন থেকে হামের রোগী নিয়ে ভর্তি মেডিকেলে। আমাদের একটাই সেবা দেয়, ওই যে একটা লাল ক্যাপসুল আছে হামের, এই ক্যাপসুলটাই দেয়, আর কোনো জিনিস দেয় না। আর সবকিছু আমাদের বাইরে থেকে কিনে আনতে হয়। একটা ইঞ্জেকশনের দাম 450 টাকা করে। আজকে বিগত 2 দিন থেকে ভর্তি আমরা এই মেডিকেলে। আগে 14 দিন আসছিলাম ভর্তি এই বাচ্চারা নিয়ে। একটা ইঞ্জেকশনের দাম দিচ্ছে 550 টাকা করে। এই বাচ্চারা নিয়ে ভর্তি আসছিলাম, 550 টাকা একটা ইঞ্জেকশনের দাম। কিন্তু একটা ইঞ্জেকশনে এই জায়গা থেকে পাইনি আমরা। আসার পরে একটা ফ্রি চিকিৎসা নেই, অথচ সরকারি হাসপাতাল বিদ্যুৎ দেখেন ঠুকা। এখন এই ওষুধগুলো নিয়ে আসতে হবে, কিন্তু এটা তো সরকারি, কিন্তু বেসরকারি হইতে তাহলে ঠিক আছে। সীমিত জনবল ও অবকাঠামো দিয়ে হাম আক্রান্ত শিশুদের বাড়তি এই চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। চিকিৎসকরা বলছেন, টিকাদান কার্যক্রম জোরদার করা গেলে হাম প্রতিরোধ করা সম্ভব। সাধারণত হাম রোগ হয় না, বা হলেও মারা যাওয়ার সম্ভাবনা খুবই কম, বা জটিলতা দেখা দেওয়ার সম্ভাবনা খুবই কম। সেই কারণে আমি মনে করি যে আমাদের যারা টিকা দেওয়ার উপযোগী বাচ্চা যারা রয়েছে, তারা সবাইকে টিকার আওতায় আনতে হবে এবং প্রত্যেক বাচ্চাকে হামের টিকা দিতে হবে। জুবার রহমান, মাই টিভি নিউজ। একসময় অবহেলিত ফল হিসেবে পরিচিত ছিল লঙ্গান, যা কাটলিচু বা আশফল নামেও পরিচিত। কিন্তু সময়ের সঙ্গে বদলে গেছে সেই চিত্র। মাগুরা জেলার বিভিন্ন এলাকার বাড়ির আঙিনা পেরিয়ে ফলটি এখন পৌঁছে গেছে স্থানীয় বাজারে। স্বাদ, পুষ্টিগুণ ও চাহিদা বাড়তে থাকায় এটি হয়ে উঠেছে সম্ভাবনাময় একটি ফল। মাগুরা থেকে প্রতিনিধি মোহাম্মদ আশরাফুল আলম সাগরের তথ্য ও ভিডিও চিত্রে রিপোর্ট। মাগুরার বিভিন্ন বাড়ির আঙ্গিনা আর বাগানে এখন থোকায় থোকায় ঝুলছে লঙ্গান। গ্রাম অঞ্চলে যা কাঠলিচু বা আশফল নামেই পরিচিত। একসময় ঝোপঝাড়ে অবহেলিত এই ফলটি এখন পুষ্টিগুণ আর স্বাদের কারণে ক্রেতাদের কাছে দারুণ জনপ্রিয়। স্বাদে মিষ্টি, রসালো আর পুষ্টিগুণে ভরপুর এই ফল চাহিদা ও বাজার মূল্য বাড়ায় নতুন করে এর চারা রোপণ ও পরিচর্যায় আগ্রহ বাড়ছে। বিক্রেতারা জানান, লিচুর মৌসুম শেষ হওয়ার পর থেকেই বাজারে বাড়তে থাকে আশফলের চাহিদা। প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে এ ফল কিনতে আসছেন ক্রেতারা। ওইখান থেকে 250 টাকা কেজি কিনেছি, 350 টাকা কেজি এখানে এনে বেচেছি। ফলটা বাচ্চারা অনেক পছন্দ করে বা ইয়ংরা অনেক পছন্দ করে। এই ফলটা খাইতে ভালো, আবার মিষ্টিও বেশি, আবার চলো এই আশফল বেশি। ক্রেতাদের মতে মিষ্টি স্বাদ, রসালো শ্বাস ও তুলনামূলকভাবে সাশ্রয়ী দামের কারণে ফলটি শিশু থেকে বড় সবার কাছেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। আশফলের উপরে চাহিদা বাড়ছে বহুত, অন্যান্য ফল বহুত দাম। আমার কাছে লিচুর থেকে খুব ভালো লাগে, আমরা বন্ধুরা মিলে সবাই একসাথে খাই। লিচু শেষ হয়ে গেছে, এখন আশফল উঠছে, আশফলের খুব চাহিদা এখন বাড়ছে। অন্যদিকে জেলা কৃষি বিভাগ বলছে, মাগুরার মাটি ও আবহাওয়া লঙ্গান বা আশফল চাষের জন্য বেশ উপযোগী। পুষ্টিগুণে সমৃদ্ধ এই ফলের বাণিজ্যিক চাষের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। মাগুরা জেলার মাটি এবং জলবায়ু আশফল বা লঙ্গান চাষের জন্য খুবই উপযোগী। মাগুরায় প্রায় 5600 হেক্টর ফল চাষ হয়, তার মধ্যে উল্লেখযোগ্য পরিমাণে আশফল চাষ হয়। বাগান আকারে যদি এই আশফল চাষ করে তাহলে এটা কৃষক লাভবান হবে এবং মানুষের পুষ্টি চাহিদা পূর্ণ হবে। বাড়ির আঙ্গিনার একটি অবহেলিত গাছ থেকে আজ সম্ভাবনাময় ফলে পরিণত হয়েছে লঙ্গন বা আশফল।
সরকারি প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা ও পরিকল্পিত বাজারজাতকরণ নিশ্চিত করা গেলে ভবিষ্যতে এই ফল মাগুরা জেলায় একটি লাভজনক নতুন আয়ের উৎস হয়ে উঠতে পারে। আশরাফুল আলম সাগর, মাই টিভি, মাগুরা। চলতি মৌসুমে রংপুরের গ্যান্ডারি জাতের আখের বাম্পার ফলন হয়েছে। বাজার দর ভালো থাকায় কৃষকদের মুখে ফুটেছে স্বস্তির হাসি। স্বল্প খরচে বেশি লাভ হয়, দিন দিন বাড়ছে আখের আবাদ। উৎপাদন বাড়াতে কৃষকদের নানা পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। রংপুর থেকে মাহমুদুল হাসানের রিপোর্ট। সবুজ পাতার ফাঁকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সারি সারি আখ। বাড় জুড়ে সোনালী স্বপ্ন, স্বল্প খরচে বেশি লাভ। গ্যান্ডারি আখে হাসছে রংপুরের কৃষকরা। জেলার পীরগঞ্জ উপজেলার মিঠারপাড়া এলাকার বিস্তীর্ণ মাঠ জুড়ে এখন গ্যান্ডারি জাতের আখের সমারোহ। কয়েক মাসের পরিচর্যার পর পরিপক্ক হয়ে উঠেছে ফসল, এখন শুধু ঘরে তোলার অপেক্ষা। অনুকূল আবহাওয়া আর সময় মতো পরিচর্যার কারণে চলতি মৌসুমে আখের ফলন হয়েছে আশানুরূপ। কম খরচে বেশি লাভের সম্ভাবনা থাকায় প্রতি বছরই বাড়ছে আখের আবাদ। পিস বেশি 16 টাকা, 17 টাকা, 18 টাকা পিস বিক্রি হয়। বুঝছেন, লাভ হয়। মনে করো 25 শতক বাড়ি, মনে করো 1,60,70,000 টাকা বিক্রি হয়। বাজারে দাম ভালো থাকায় চলতি মৌসুমে আখ বিক্রি করে ভালো মুনাফা ঘরে তুলতে পারবেন বলে মনে করছেন কৃষকরা। বিঘা প্রতি 40,000 থেকে 50,000 টাকা পর্যন্ত লাভের আশা করছেন তারা। বেশি হওয়ার কারণে এখন অন্য ফসলের থেকে এখন আমাদের লাভজনক ব্যবসা হলো গ্যান্ডারি। এই জন্য সবাই আমরা গ্যান্ডারি লাগাই। গ্যান্ডারি আমাদের সচরাচর হলো 15 থেকে 20 টাকা বিক্রি হবেই। এই জন্য আমাদের এটা লাভজনক সবাই মনে করে, এই জন্য আমরা সবাই গ্যান্ডারি লাগাই। 15 টাকা হলে ধরো 4 কামারি 60,000 মতো বিক্রি হয়। ধরো দাম থাকে, যখন 10 টাকা হয় 25,000 টাকা, যখন দাম বেশি হয় তোমার ধরো 37-40,000 টাকা আসবে। উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের লাভবান করতে নিয়মিতই পরামর্শ ও প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ। 1 বিঘা জমিতে কৃষকের প্রায় 35 থেকে 40,000 টাকা খরচ হচ্ছে, যেখান থেকে খুব সহজেই 1,12,000 থেকে 15,000 টাকার আখ বিক্রি করছে। কৃষি বিভাগ এই সকল অর্থকরী ফসল চাষের জন্য কৃষকদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছে। লাভজনক হওয়ায় প্রতি বছরই বাড়ছে গ্যান্ডারি আখের আবাদ। তুলনামূলক উৎপাদন খরচ কম, বাজারে চাহিদাও ভালো। তাই তো কৃষকের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে গ্যান্ডারি আখের আবাদ। কৃষি বিভাগের সহযোগিতা, ন্যায্য মূল্য নিশ্চিত হলে আখ চাষ আরও সমৃদ্ধ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মাহমুদুল হাসান, মাই টিভি, রংপুর। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি ও মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বলের নেতৃত্বে টানা ভারী বর্ষণ ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মৌলভীবাজারের পৌরসভার 1500 পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার দিনব্যাপী ত্রাণ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ। এ সময় তিনি বলেন, দুর্যোগের এ কঠিন সময়ে অসহায় মানুষের পাশে থাকা সকলের নৈতিক দায়িত্ব। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে যুবদলের নেতাকর্মীরা মাঠে থেকে কাজ করে যাচ্ছেন এবং ভবিষ্যতেও এর সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। রাজবাড়ী সদর উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে রাজবাড়ী সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সদর উপজেলা পরিষদের প্রশাসক নিরুপমা রায়ের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সদর উপজেলার সহকারী কমিশনার পায়রা চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আম্বিয়া বেগম শিল্পী সহ অন্যান্যরা। নরসিংদীর বেলাবো উপজেলায় মাটির ঘরের দেয়াল ধসে মাটি চাপা পড়ে রোশনারা বেগম নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গতকাল বিকেলে উপজেলার আমলাভ ইউনিয়নের ধুকুন্দি গ্রামে এই ঘটনা ঘটে। নিহত রোশনারা বেগম মৃত আব্দুল আজিজ মিয়ার স্ত্রী। স্থানীয়রা জানান, কয়েকদিনের টানা বৃষ্টিতে মাটির দেয়াল নরম হয়ে হঠাৎ ধসে পড়ে। এ সময় ঘরে শুয়ে থাকা রোশনারা বেগম দেয়ালের নিচে চাপা পড়েন। পরে স্থানীয়রা দেয়াল সরিয়ে তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন। বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা SM আমানউল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। মাটিতে শুয়ে ছিল, মাটিতে শোয়ার পরে দেওয়াল উপরে পড়ছে, উপরে বরাবর আমি আইসা কুলাটা পানিয়ে পড়ছে, পানিয়ে গেদা ইয়া থাকবার ডক নাই যায় গেদা পানিয়ে ফুয়া গো ফুয়া মরে গেছিল। কি কব ভাই কুড়া পড়ছে, তখন হারাবাদ গেছি বিচারতাম ডাকছি, আমার মা নাই
পরে কইছি আমার মারে দেখো না। চট্টগ্রামের পতেঙ্গায় মাদক বিরোধী বিশেষ অভিযানে প্রায় 1,36,00,000 টাকা মূল্যের 400 বোতল বিদেশি মদ জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে নগরের ইপিজেড থানাধীন আকমল আলী ঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে একটি গোপন আস্তানা থেকে বাণিজ্যিক জাহাজ থেকে অবৈধভাবে খালাস করা এসব বিদেশি মদ জব্দ করা হয়। তবে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। বাংলাদেশ কোস্টগার্ড দেশের সমুদ্রবন্দর সমূহের নিরাপত্তা সহ উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের আইন শৃঙ্খলা রক্ষা, চোরাচালান, মানব ও মাদক পাচার প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। জাহাজ হতে অবৈধভাবে খালাসকৃত প্রায় 1,36,00,000 টাকা মূল্যের 400 বোতল বিদেশি মদ জব্দ করা হয়। এ সময় মাদক কারবারিরা কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত বিদেশি মদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সিরাজগঞ্জে বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে। রবিবার দিনব্যাপী সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনালের অর্থায়নে এই চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে 9 শতাধিক রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা ও যাদের অপারেশন প্রয়োজন তাদের অপারেশন করানো হয়। এ সময় শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনালের প্রকল্প অফিসার মুফতি শরীফুল ইসলাম ও জিকেএস এর নির্বাহী পরিচালক খন্দকার সেলিম জাহাঙ্গীর সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।